তোমার জন্য আমি আমার নিজের দেশ পরিবার সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। এমন অবস্থা নাই যে আমি দেশ ছেড়ে মুখ দেখাবো। একজন ছেলের সাথে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচয় হয়। সে তখন দুবাই প্রবাসী ছিল। তার সাথে আমার পরিচয় হওয়ার পরে সে আমার ফ্রেন্ড হিসেবে কথা বলতে চলে। প্রায় ১ বছর তার সাথে আমার সেরকম ভাবে কথা চলে। তারপরে সে আমাকে অনেকবার প্রপোজ করে। প্রপোজ করার পর আমি রাজি হই না। আমি বলি এটা কোনোভাবেই সম্ভব না। আমি রাজি হই না। তখন সে অনেক কিছুই করে বা আমাকে মানে অনেক বিশ্বাস দেয় যে সে কোনো অভিনয় করতেছে না। সে সবসময় আমার সাথে লাইনে করে থাকতো। তো এইভাবে করতে, করতে একটা সময় আমি দুর্বল হয়ে যাই। তখন তাকে আমি আমার লাইফ স্টোরি যে আমার কেমন আমি ছোট থেকে কেমন বড় হয়েছি, আমার ফ্যামিলি কেমন সবকিছুই তার কাছে আমি শেয়ার করি। কোনো কিছু আমি তাকে মিথ্যা বলি না। আমার একটা অতীত ছিল সেটাও আমি তার কাছে শেয়ার করি। পরে বলে না এটা কোনো সমস্যা না। মানে রিলেশন হয়ে যায় আমাদের দুজনের মধ্যে। তারপরে সে ছুটিতে যায়। ছুটিতে যাওয়ার পরে সে তার ফ্যামিলিকে জানায়। তার ফ্যামিলিকে জানায়, তার আম্মুর সাথে আমার প্রথম কথা বলায় দেয়। তার আব্বুর সাথে কথা বলায় দেয়। তারা অনেক খুশি হয়। বলেন না অনেক ভালো মেয়েটা, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমি সাহস পাই না যে আমার বাসায় বলার, কারণ আমার আব্বু অনেক রাগী। পরে তার আম্মু আব্বু আমাকে সাহস দিছিল অনেক। তার আম্মু আমাকে অনেক সাহস দিছিল যে তুমি বাসায় বলো, তোমার আব্বু আম্মু যদি রাজি না হয় আমরা কথা বলবো, আমরা রাজি করামু। তারপরে আমি আমার বাসায় আমার আম্মুকে জানাই। জানানোর পরে আম্মু কথা বলে, তাদের সাথে কথা বলে। তারাও কথা বলে। আম্মু বলে সমস্যা নাই, তোমরা ওইদিকে রেডি হয়ে চলে আসো এখানে। তো আমাদের বাসা থেকে আমার আব্বু, আমার বোন, আমাদের ফ্যামিলির কয়েকজন মানে যাওয়ার কথা, আমরা সবকিছু তৈরি করতেছি। আর ওইদিকে তাদেরও বাসায় মানে তৈরি করতেছে যে তাদের বাসায় এখানে যাই আমাদের বিয়ে হবে। পরে হঠাৎ করে ও একদিন আমাকে ফোন দিয়ে বলে যে এখানে আসতে হইব না, টাকা পয়সার একটু সমস্যা, এখানে আসতে হবে না। বাসা থেকে আম্মু বলতেছে দুবাইতে চলে যাও, যাই দুবাইতে বিয়ে কর। পরে আর কি করে, আর কিছু কোনো উপায় নেই। তখন সে দুবাইতে আবার চলে আসে। তখন তার মানে অসুস্থ হয়ে যায়। তখন তার সেরকম হাতে টাকা পয়সাও ছিল না। সে অনেক কষ্ট করতো। তখন আমাকে বলছিল আমাকে টাকা দাও। ও যখন বলতো তখনই আমি দিয়ে দিতাম, কারণ আমি অনেক দুর্বল হয়ে গেছিলাম। একবার মোবাইল ভাঙছে, মোবাইল কেনার জন্য আমি টাকা দিছি 20,000, 30,000, 50,000 করে দিতাম। অনেক টাকা হবে সেগুলা। আর সেটা সবাই জানতো। আমাদের ফ্যামিলিতে আমি একমাত্র মেয়ে, আমার বড় বোন বিয়ে হয়ে গেছে। আর আমি যখন থেকে বুঝতে শিখছি তখন থেকে আমার আব্বুর বিজনেস। আমার ফ্যামিলি আর্থিক ভাবে সচ্ছল ছিল। ছোট থেকে বড় হয়েছি, কোনো কেউ অভাব কি কখনো দেখি নাই। আর আমি নিজেও জব করতাম। সে যে কোনো সমস্যাতে পড়তো তখন আমিও জব করতাম, আমার কাছে টাকা থাকতো। যখনই যত টাকার দরকার পড়তো আমি তাকে দিতাম। আমি সবসময় চাইতাম যেন সে খুশি থাকে, সে হাসি খুশি থাকে, বা সে জন্য কোনো টেনশন না করে। তারপর সে দুবাইতে চলে আসে। দুবাইতে আসার পরে আমাকে এখানে নিয়ে আসার জন্য সে আমার জন্য ভিজিট ভিসা পাঠায় দুবাইতে আসার জন্য। তার আমি অনেক বেশি বিশ্বাস করতাম। আর সে যে আমার ফ্যামিলির সাথে কথা বলছে সবাই তাকে অনেক বিশ্বাস করছে যে না, ছেলেটা অনেক ভদ্র, অনেক ভালো। 1.5 লাখ টাকা আমার আব্বু আমাকে দিয়ে দেয়। তারপরে সে আমাকে ভিজিট ভিসা পাঠায়। আমি দুবাই চলে আসি। দুবাই চলে আসার পরে সে সবকিছু রেডি করে রাখে। আমাদের বিয়ে হয়। বিয়েটা হয় এইভাবে, তার বন্ধু বান্ধব ছিল আর 2 জন মৌলানা ছিল। ইসলামিক রীতি নিয়ম মতে সুন্দরভাবে আমাদের বিয়ে হয়। 4 লাখ টাকা মহারণা দিয়ে সে আমাকে বিয়ে করে। রেজিস্ট্রেশন ছিল না, এমনিতে সম্পূর্ণ ভিডিও করা হয়েছে। 2 ফ্যামিলির অনুমতি নিয়ে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়। বাসা বাড়ানোর সেখানে আমাকে প্রথম নিয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোই ছিলাম। তখন আমার জন্য সে জব খুঁজতেছে যে আমার জন্য, কারণ সে আমাকে আগের থেকে বলছিল যে আমার স্যালারি অনেক কম টাকা, আর আমি তো এখানে দুবাই থেকে নিয়ে তোমাকে তুমি না কাজ করলে এইভাবে রাখা তো সম্ভব না, আমি পারবো না। তারপরে 3 দিন পরেই আমি কাজে চলে যাই। আমরা এইভাবে কাজ করতে থাকি। তো এইভাবে আমাদের 4-5 মাস চলে যায়। ঘোরাফেরা করতাম অনেক ভালো, আমাদের চলতেছিল, কোনো সমস্যা কোনো কিছু নাই। তো একসাথে কাজ করতাম। আমি কখনো ওর কাছে কোনো আবদার করি নাই যে আমাকে খরচার টাকা দেবো। সবকিছু ওর কাছেই ছিল, ও নিজেই আমাকে খরচা করে দিত। যেটাই দিত সেটাই আমি করতাম। আমি কখনো কোনো আবদার করে নাই, কোনো অভিযোগ করি নাই। আমি অনেক খুশি ছিলাম যে ও আমাকে যেভাবে রাখুক, আমি শুধু ওর কাছেই থাকতে চাই। আমি সব টাকা ওর হাতে উঠিয়ে দিতাম। আমি কখনো আলাদাভাবে হিসাব করতাম না যে এটা আমার। আমি এটা মনে করতাম যে ওই আমার হাজবেন্ড, আর ওর কাছে আমার সারা জীবন যাইবো। তারপরে এইভাবে আমাদের চলতে থাকি। প্রায় 1.5 বছর হয়ে যায়। হঠাৎ করে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। চেক আপ করে ধরা পড়ে যে আমি প্রেগন্যান্সি। পরে ও বলে কি করা যায়, এখন মাত্র নতুন ভিসা লাগছে, এখন তো টাকা পয়সা হাতে নাই, কোনো কিছু করার মতো নাই। তখন আমি ওর বাসায় জানাই, ওর আম্মুকে জানাই। ওর আম্মু বলে
আমার শাশুড়ি বলছে তোমার হাজবেন্ড ও যেমন বলে এমনই করো। তারপরে ও আমাকে বলে যে বাচ্চাটা তো কোনোভাবে রাখা যাইবো না, তো ওষুধ খেয়ে নেয়। ওষুধগুলো আমি খাইতে চাই নাই। আমার অনেক কষ্ট হয়েছিল যে আমার প্রথম ভালোবাসার একটা আল্লাহ আমাকে উপহার দিছে, সেটা আমি হারাতে চাই নাই। কিন্তু সে আমাকে আমাকে এমন প্রশ্ন দিয়েছিল যে একটা নৌকায় যদি 3 জন মানুষ থাকে, তোমার সন্তানটা আগে নাকি জামাইটা আগে? তো জামাইকে বাঁচাইবে নাকি সন্তানকে বাঁচাইবে? আর যদি থাকে তুমি তো পরে বাচ্চা পাইবেই, ওইটা সমস্যা নেই, আমরা পরে দেশে যাইলে পরে বাচ্চা নিব। তারপরে আমি ওষুধ খাই, খুবই অবস্থা আর খারাপ হয়ে যায়। আমি পরে কোম্পানি থেকে 10 দিনের ছুটি নেই, পরে ভালোভাবে চলতে থাকি। আমি ওখানে পরে আমি সুস্থ হই, সুস্থ হওয়ার পরে আমি ডিউটি করতে যাই, ও যাই, একসাথে আমরা কাজে যাই আসি। তারপর এইভাবে আমাদের চলতে থাকি ভালোভাবেই চলতেছে, কোনো সমস্যা নেই। পরে ও হঠাৎ করে একদিন আমি শুনি যে ও একটা মেয়ের সাথে দেখা করে বা কথা বলে। তখন আমি এই বিষয়টা বিশ্বাসই করি না, আমি গুরুত্বই দিইনি, মানুষকে আরো উল্টো বকা দিছি যে ও এমন না। কিন্তু আমি খেয়াল করি, আমি ফলো করা শুরু করি তখন থেকে যে আসলে সেটা সত্যি কিনা, বা তখন থেকে আমি তাকে কিছু ফলো করি বা খবর টবর নেই যে সেটা সত্য কিনা। খবর নেওয়ার পর আমি প্রমাণটা পেলাম যে না, সেটাই সত্য। সে দেখা করে একটা মেয়ের সাথে বা কথাবার্তা বলে আমার আড়ালে। তখন আমি দাঁড়ানো থেকে পইরা যাই, মানে যে মানুষকে আমি এত বিশ্বাস করি এই মানুষটা এমন এটা মানে কোনোভাবে করতে পারতেছে না। তখন আমি অনেক কষ্ট পাই, অনেক কষ্ট পাওয়ার পরে সে যেভাবে হোক সে আমাকে বুঝায় যে এটা এমন, এটা সত্য না, বা ওর সাথে আমার কোনো প্রেমের কোনো রিলেশন কোনো সম্পর্ক নাই, ও আমার বন্ধুর গার্লফ্রেন্ড। ভুলে গেছি, আমি মাফ করে দিছি, আমি জানি যে ও এমন করবে না। তারপর অনেক সুন্দরভাবে চলতে থাকে, ও আমাকে অনেক গুরুত্ব দেয়। মানে একজন স্ত্রী একজন স্বামীর কাছ থেকে যতটুকু আশা করে মানুষকে তেমনটাই করতো। তারপরে আমি একদিন ডিউটি থেকে যাই, ডিউটি থেকে যাওয়ার পরে সে আমাকে বলে তোমার সাথে আমার একটা কথা আছে, একটা কথা বলি তুমি কষ্ট পায় না। সে আমাকে বলে যে আমি দেশে যাইতেছি, আমার শরীর অনেক বেশি খারাপ, 2 মাসের জন্য আমি ছুটিতে যাইতেছি, যাই আবার চলে আসছি চিকিৎসা করে। আমি বলছি সমস্যা নাই, কিন্তু আমি কেমন একটা স্তব্ধ হয়ে গেছিলাম। আমাকে একা রেখে সে দেশে যাবে, যে আমি কি করবো কি না কিছু বুঝতেছিলাম না, আমার পুরো শরীরটা কেমন হয়ে গেছিল। পরে একসাথে ভাত খাইছে, গুইসা ভাত, তো আমাকে খাওয়াই দিতেছে আর বলতেছে এবার আমি যেতে দেয় অনেক স্ট্রং হয়ে আসবো, আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দিব না, আমি তোমাকে তো অনেক কষ্ট দিই, তুমি তো আমার অনেক খেয়াল রাখো, এবার বাসা থেকে আসার পরে আমি অনেক খেয়াল রাখো তোমার। তারপর সে দেশে চলে যায়, পরের দিনেই দেশে চলে যায়। সে দুবাই এয়ারপোর্টে থাকে, তখন পর্যন্ত আমাকে একটু পর ফোন দেয়, জিজ্ঞেস করে কি করতেছো, কান্নাকাটি করো না, কষ্ট পায় না। পরে যখন সে এয়ারপোর্ট পৌঁছে যায়, বাংলাদেশ এয়ারপোর্ট পৌঁছে যায়, যখন সে বাসায় যে এয়ারপোর্ট থেকে আমি এত ফোন দিই, কেউ আমার ফোন ধরে না। আমার কাছে ফোন দেয়, আমার ফোন ধরে না, তার কাছে ফোন দিয়ে ফোন ধরে না। এরপরের দিন আমি অনেক কান্নাকাটি করতেছি, অনেক কিছু করতেছি, যে ফোন ধরেই না, কোনোভাবেই ফোন ধরে না। পরে এইভাবে তার আম্মু ফোন ধরে, এবার জিজ্ঞেস করি, তখন আমাকে বলে যে ও তোমার সাথে সংসার করবে না, ও আর যাইবো না দুবাইতে। পরে ওর সাথে আমি কথা বলি জিজ্ঞেস করি যে আমি কি দোষ করছি, আমি কি কোনো ভুল করছি, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে বলো, আমি যদি কোনো ভুল করে থাকি কেন আমার সাথে সংসার করতে চাও না? ও বলে দেখ আমি বলতে পারি নাই, তোকে আমার ভালো লাগে না, তোকে আমার পছন্দ হয় নাই, তুই দেখতে খাটো, আমার লম্বা সুন্দর মেয়ে পছন্দ, আমি তোকে নিয়ে সংসার করতে পারবো না। আমি বলতে যদি ভালো লাগে নাই তুমি আমাকে আগে বলতো, তুমি আমাকে বিয়ে কেন করছিলা? যেদিন আমি আসছিলাম সেদিন আমাকে পাঠায় দিতে। তারপরে বলছে আমি তো কিছু বুঝি না, আমি তোকে আমার ভালো লাগে নাই, তোকে নিয়ে চলা আমার সম্ভব না, আমি সমাজে তোকে নিয়ে চলতে পারবো না। পরে সে আমাকে বলে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর তুই আমাকে আর ফোন টোন দিস না, তোর সাথে আমার কোনো যোগাযোগ কোনো সম্পর্ক রাখতে চাই না। তারপরে আমি অনেক কিছুই করি যে তুমি আমাকে বিয়ে করছো, এত বছর আমাদের 6 বছর টোটাল চলতেছে, 6 বছরের সম্পর্ক। পরে ও আমার সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেয়। তারপরে যেদিন সে বিয়ের আগের দিন, শোনেন, বিয়ের আগের দিন আমি তার এলাকা মেম্বারের সাথে কথা বলি, তাদের ওইখানে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমি বিষয়গুলো বলি যে সে আমাকে বিয়ে করছে, আমাকে দেখেছি অন্য একটা বিয়ে কেমনে করতে পারে। আমি ওই মেয়ের ফ্যামিলিতেও আমি যোগাযোগ করি, ওই মেয়ের ফ্যামিলিতেও আমি খবরটা পাঠাই যে ও বিয়ে করছে, ওর বউ আছে এখানে। ও পরের দিনে পরে বিয়ে করে নেয়। আমি একজন ইসলাম ধর্মের মেয়ে, সেও ইসলাম ধর্মের, আর সে আমার সাথে ইসলামিক ভাবে ইসলামিক নিয়মে সে আমাকে বিয়ে করে, আর এবং সে আমার সাথে প্রতারণা করছে, এটা আমি বিশ্বাস করি। আমি তাকে কিন্তু অনেক ভালোবাসতাম, আমি তাকে অনেক বিশ্বাস করতাম। টাকা পয়সা থেকে টাকা পয়সা থেকে এই মানুষটা আমার কাছে অনেক মূল্যবান ছিল। এমন অবস্থা নাই যে আমি দেশে যে মুখ দেখাবো, কারণ সবাই জানতো, আমার পুরো ফ্যামিলি সবার সাথে সবসময় কথা বলতো, সবাই জানতো যে বিয়ে হয়েছে। আমি যখন বাসায় যাবো যে কেমনে মুখ দেখবো, আমার সেরকম অবস্থা নাই।
মানুষ কোনো কিছু বলুক, আমার মা আমাকে কেন কখনো সহ্য করতে পারো না। আমি ছোট থেকে বড় হয়েছে, আমার আম্মা অপর মনে কষ্ট দিয়ে কখনো কোনো কাজ করি নাই, কখনো কষ্ট দিই নাই। তো আমি প্রত্যেকটা রাত কান্না করি, আমি প্রত্যেকটা দিন ওঠে না মনে করতে পাই আপনি কেন না। আর কোম্পানির লোক তো পাইছে আমাকে জিজ্ঞেস করে যে সে কই, সে কি ফোন দিচ্ছে, তার সাথে কি কথা হয়েছে। তখন আমার মাথাটা নিচু হয়ে যায়, আমি কিচ্ছু বলতে পারি না, কি জবাব দেব। তো আমি তো চোখে বন্ধ করে দিয়েছি। আমি তোমার দিকে একটা কথা বলতে চাই, তোমাকে একটাবার নিজে বুঝে একটাবার আল্লাহর কথা মনে করে মসজিদের দিকে তাকাই, একটাবার ভেবে দেখো আমি তোমার জন্য শেষ 6 বছর ধরে তোমার জন্য আমি কি করি নাই। আমি সব সময় চাইতাম যেন তোমার ফ্যামিলি সবাই খুশি থাকুক। তোমার আশির জন্য আমার নিজের সব স্বপ্নকে আমি ত্যাগ করে দিচ্ছি, সব চাই হতে। তোমার জন্য আমি আমার নিজের দেশ পরিবার সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। আমি নিজে প্রবাসের মধ্যে প্রবাসের কাজ কত কষ্টে প্রবাসের মধ্যে কাজ করে আমি তোমার সংসারটাকে চালাতে, কখনো তোমাকে খেতে দিইনি, কখনো একটা করতে পাইতে দিইনি। আমি বিকেল সব কিছু করতাম, কেন বলে বিকেল লাগলো। আমি কি ভুল করছিলাম বাবা? আমি তো কখনো তোমাদের কারো মনে কোনো কষ্ট দেই নাই, কারো কোনো ক্ষতি করি নাই, তাহলে আমার জীবনটাকে নষ্ট করে দিলে। কি এমন পাপ করছিলাম, এমন কষ্ট আমাকে কেন দিচ্ছ? আমাকে এইখানে ফেলে দিয়ে চলে গেছে কেন? আমাকে প্রবাসে একা বলে তুমি কেন চলে গেলা?